আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে, আসিফ কিছু করলে আমাকে আপনি কিছু বলেন। আসিফের বক্তব্যটা একটু শুনো নাকি আমরা। আসিফ মাহমুদ অপুর বক্তব্যের প্রতি উত্তরে জানায়, অফিসের কাজ শেষ করতে করতে কখনো ভোররাত হয়ে গেলে বাসায় খাবার দেওয়ার লোক থাকে না, এই জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে ওয়াস্টার্নে হাঁসের মাংস খেতে যাওয়াকে কেন্দ্র করে তোলপাড় সারা বিশ্ব। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে নানান ধরনের রোস্ট ও রোল চলছে। ইতিমধ্যেই সকল অভিযোগের অবসান ঘটিয়ে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সরোয়ার একই টকশোতে আসিফ মাহমুদের হাঁসের মাংস খাওয়ার পেছনের গল্প ও রহস্যটা উন্মোচন করেছে। আসুন দর্শক, আমরা সরাসরি সেই হাঁসের মাংসর পেছনের থাকা গল্প ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ততা নিয়ে ব্যাপকভাবে প্রতিবেদন জানবো পিনাকির। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে বলি আর কি, আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে, আসিফ কিছু করলে আমাকে আপনি কিছু বলেন। আসিফের বক্তব্যটা একটু শুনো নাকি আমরা, হাসির বক্তব্যটা। না, আমি শুনছি, আপনি দর্শকদের জন্য আলোচনা করছে। এটা আমি কিছু মনে করি ভাই, আসিফ কি মনে করেন যে আসিফ গুলিস্তানে যায় খাবে? বললাম এটা হচ্ছে নীলা হোটেল এবং ওয়েস্টিন আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি, মানে এটা আমার দর্শকদের, এটা ইলিয়াস জানে আর কি, মানে বিষয়টা ইলিয়াস খুব পুরোপুরি জানে ঘটনাটা, যে আসিফের সাথে আমার কি সম্পর্ক এবং আসিফকে আমি কি চোখে দেখি। মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি, ওকে যখন আমি প্রথম দেখলাম, ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি। হ্যাঁ, ও যখন আমার সামনে আসলো আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি। আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কাঁদতে শুরু করলাম। হ্যাঁ, এবং কান্না, এবং আসিফও ঠায় দাঁড়ায় থাকলো। আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম, বোধহয় 10-15 মিনিট কাঁদছিলাম। আসিফ ঠায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধহয় আছে, আমি আপনাকে দেবো ইলিয়াস, কনক। তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এমবডিমেন্ট, যে আমার কাছে আসছিল, যাকে আমি টাচ করতে পারছি, ছুঁইতে পারছি, ধরতে পারছি, ভালোবাসতে পারছি। তো একটা আমার সাথে, আপনারা জানেন যে আমি খুবই ইমোশনাল মানুষ, এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে। হ্যাঁ, খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে, এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না, প্রচন্ড বকাবকি করি। মানে এই ছাত্রদের মধ্যে 2 জন আমার বেশি বকাবকি খায়, প্রথম আসিফ আর নাম্বার 2 হচ্ছে হাসনাত। এবং আমি কিন্তু চেষ্টা করি সবসময় যেন আসিফ কোনো ভুল না করে, কোনো মিস্টেক না করে, ওকে কাউন্সেল করা, ওকে শেখানো, ম্যানেজমেন্ট শেখানো। আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই। ছোট ছেলে, এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে আসিফকে এরকম করছেন, বলতে পারে, যদি বলে। হ্যাঁ, কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ, ওই ভালোবাসা, ওইটাকে আমি সবসময় নার্চার করব। আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি, এই যে আমি ওয়েস্টিনে যাই, এই কথাটা বলাটা ঠিক হয়নি। এবং আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে। কারণ কি জানেন, আমি আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে, মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো, আমি ওকে যেভাবে, বা ইভেন আমার ছেলের বয়স তো আসলে আসিফ কিসের ছোট ভাই, আমার ছোট ভাই তো অনেক বড়। আমার ছেলে যদি হতো, মন্ত্রী হতো, আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম, আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি। আমি কিন্তু ওকে বলছি যে আসিফ, তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে, খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে, খুব বেশি জিনিস, তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে, একটার বেশি তরকারি নিবে না। আমি বলছি কেন নেবে না, কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না। তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো, তুমি এই কাজটা করবো। আমি কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা বলছি। এবং যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্টিনে যাই, আমার খুব খারাপ লাগছে, আমি খুব বেদনাহত হয়েছি, মানে এটাতে, আসিফের এই কথাতে। হ্যাঁ, মানে দাদা ধরেন এদের প্রতি আমাদের শ্রদ্ধা বা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই।
এবং আমরা যে কথা আসিফের প্রতি আমার ভালোবাসারও শেষ নাই তো, আমার ভালোবাসা থাকবে, ও যত মিস্টেক করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে, কিন্তু মানে ও আমার কথা শোনে না কেন, এটা হচ্ছে আমার কথা। মানে ও কি, মানে আমি যে ওকে এত ভালোবাসি, এত স্নেহ করি, ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি, ও কেন আমাকে ওর ওর জায়গাটায় রাখতে পারে না? ও কেন ওই রেসপেক্টের জায়গাটা রাখ আমার কথা শোনে না? আমাদের এই নতুন নেতাদের ধরেন বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন, এবং এটা আমরা আশা করি নাই আর কি। মানে এত দ্রুত তাদের এই পরিবর্তনগুলো আসলে চোখে লাগে, আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে, সাধারণ মানুষের মধ্যে এগুলো প্রতিক্রিয়া সৃষ্টি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। আসিফ মাহমুদকে নিয়ে অভিযোগের এখনো শেষ কোথায়? চাঁদাবাজি থেকে শুরু করে তার বাবা এবং তার বংশের বিরুদ্ধেও অভিযোগ আনা শুরু করেছে একটি সম্প্রীতি দল। চক্রান্ত আকারে এই ছোট্ট উপদেশটাকে মূলত মানুষের কাছে কালারিং করাটাই হলো তাদের মুখ্য উদ্দেশ্য। আসুন, চাঁদাবাজির অভিযোগটা কি তার বিরুদ্ধে নেহায়েত মিথ্যা, নাকি এর পিছনে কিছুটা রহস্য জড়িত? আসুন, বিস্তারিত থাকছে এই রিপোর্টে। আসিফ মাহমুদ অপুর বক্তব্যের প্রতিউত্তরে জানায়, অফিসের কাজ শেষ করতে করতে কখনো ভোররাত হয়ে গেলে বাসায় খাবার দেওয়ার লোক থাকে না, এই জন্য খাওয়া দাওয়ার জন্য সে যায় প্রথমে নীলা মার্কেটে, নীলা মার্কেট বন্ধ থাকলে ওয়েস্টিনে। এটা কোনো যুক্তি হলো? মন্ত্রী লেভেলের মানুষের বাড়িতে যে একাধিক মানুষ থাকে তাদের কাজ করে দেওয়ার জন্য, সেটা তো আমরা সবাই জানি। জানে আলম অপুর স্ত্রীর ভাষ্যমতে এই পুরো ঘটনার পিছনে দায়ী বিএনপির ইশরাক হোসেন। তিনি বলেন, মূলত আসিফ মাহমুদ এবং এনসিপির নামে দুর্নাম ছড়াতেই জানে আলম অপুর কাছ থেকে জোরপূর্বক ওই ভিডিও বার্তাটি নেওয়া হয়। আসিফ মাহমুদ এবং তরুণ বিএনপি রাজনৈতিক নেতা ইশরাক হোসেনের মধ্যে এই কামড়াকামড়িটা বেশ ইন্টারেস্টিং। বিচার বিভাগ থেকে হুট করে খবর আসে যে সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন তৎকালীন সরকার কারচুপি করেছিল। সেই প্রেক্ষাপটের ভিত্তিতে আদালত জনাব ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে। মানে নির্বাচন অবৈধ ছিল, এইটা বিএনপি সহ সবাই বিশ্বাস করে। কিন্তু সেই নির্বাচনের জের ধরেই এতদিন পর ইশরাক হোসেনকে যখন বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে, তখন সেটাকে আবার সমর্থন দেয় বিএনপি সহ ইশরাক হোসেনের সমর্থকরা। কিন্তু ইশরাক হোসেনের সামনে বাদশা দেয় আসিফ মাহমুদ, কারণ সিটি কর্পোরেশন মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, আর সেই মন্ত্রণালয়ের মন্ত্রী আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার পথে আইনি জটিলতা তৈরি করা হয়, আর এইটাকে মানতে চায় না ইশরাক সমর্থকরা। তারা টানা অনেক দিন পুরান ঢাকা অচল করে রাখেন, নগর ভবন অচল করে রাখেন, উপদেষ্টা আসিফ মাহমুদের ছবিতে জুতা নিক্ষেপ করেন। এত কিছুর পরেও ইশরাক হোসেন কিন্তু শপথ নিতে পারেননি। তবে শপথ না নিয়েও তিনি কিন্তু নগর ভবনের সভা করেছেন। আর এরকম সংকটের মধ্য দিয়েই সিটি কর্পোরেশনের ক্ষমতার কার্যকাল শেষ হয়ে যায়। আর এখান থেকেই আসিফ মাহমুদের সাথে ইশরাক তথা বিএনপির প্রত্যক্ষ শত্রুতার শুরু, যেটার জল বহুদূর গড়িয়েছে। তো এবার চলেন আসিফ মাহমুদের বিপক্ষে অভিযোগগুলো একটু বিশ্লেষণ করে দেখি। প্রথম অভিযোগ আসিফ মাহমুদের সহকারী এবং বন্ধু মুয়াজ্জেম হোসেনের বিপক্ষে। আর্থিক কেলেঙ্কারি এবং অর্থ আত্মসাতের অভিযোগ আসে মুয়াজ্জেমের বিরুদ্ধে। পত্রপত্রিকা সয়লাভ হয়ে যায়। এত কিছুর পর সেই মুয়াজ্জেমকে সহকারী পদ থেকে ইস্তফা দেওয়া হয়। যেহেতু অভিযোগের পরেই পদ থেকে সরানো হয়েছে, তাই সন্দেহ তৈরি হয় যে ঘটনা নিশ্চয়ই সত্য। ঠিক এখন যেমন বিএনপি নেতাদের নামে অভিযোগ আসার সাথে সাথেই দলের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করে বিএনপি পরোক্ষভাবে স্বীকার করে নেয় যে হ্যাঁ, ঘটনা তারাই ঘটিয়েছে, এরকম ব্যাপার আর কি। তো এরপর সাংবাদিকরা আসিফ মাহমুদকে প্রশ্ন করায় তিনি উত্তর দেন, মুয়াজ্জেমের বিপক্ষে অভিযোগ তিনি শুনেছেন, যেটার তদন্ত শুরু করা হচ্ছে। তবে পদ থেকে সরানোর ব্যাপারটা অভিযোগের সাথে কানেক্টেড না। পদ থেকে সরে যাওয়ার জন্য মুয়াজ্জেম আগে আবেদন করেছিল, কারণ তার নাকি চাকরির পরীক্ষা ছিল। মানে যুক্তিটা কিন্তু একটু দুর্বল। তবে সেইটাও বড় কথা না। আসিফ মাহমুদের সহকারী শত কোটি টাকার দুর্নীতি করলে আসিফ নিজেও যে অভিযুক্ত হচ্ছে, সেইটা তো সে নিজেও জানে এবং জনগণ বিশ্বাস করে। তাহলে হিসাব মতে আসিফ মাহমুদ নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য যত দ্রুত সম্ভব সেই তদন্ত শেষ করবে। কিন্তু সেই তদন্তের কোনো ফলাফল আমাদের সামনে এখনো আসেনি। তাহলে কি ধরে নেব অভিযোগ সত্য? আর উপদেষ্টার সহকারী দুর্নীতির অভিযোগ অভিযুক্ত মানে কিন্তু উপদেষ্টা নিজেও অভিযুক্ত, যার আসল সত্য এখনো অজানা। আসিফ মাহমুদের বিপক্ষে পরের অভিযোগটা হচ্ছে তার বাবাকে নিয়ে। আসিফ মাহমুদের বাবা স্কুল শিক্ষক, কিন্তু তার বাবার নামে ঠিকাদারের লাইসেন্স নেওয়া হয় জেলা পর্যায় থেকে আসিফ মাহমুদেরই মন্ত্রণালয়ের অধীন কাজ করার জন্য। কিন্তু সরকারি ক্রয় বিধি এবং দুর্নীতি দমন আইন মোতাবেক এইটা বেআইনি। এই ব্যাপারে জানতে চাইলে আসিফ প্রথমে জানান যে তিনি বিষয়টা জানেনই না। পরবর্তীতে নিশ্চিত হয়ে তিনি জানান যে তার বাবার নাম ব্যবহার করে অন্য কেউ সেই লাইসেন্সটা নিয়েছিল এবং লাইসেন্সটা বাতিল করা হয় পরবর্তীতে। এক্ষেত্রে তিনি আরো বলেন, তার বাবা সহজ সরল মানুষ, তাই সেই সুযোগ অন্যরা নিয়েছে। প্রশ্ন হচ্ছে, একজন স্কুলের শিক্ষক এতই সহজ সরল যে তাকে ভুলভাল বুঝিয়ে তার নামে অন্য কেউ ঠিকাদারি লাইসেন্স নিয়ে নেবে, আর সে কিছুই বুঝবে না? তবে প্রশ্ন যতই থাকুক, এই ঝামেলা বেশ ভালোভাবে সামাল দিয়েছিল আসিফ মাহমুদ, কারণ ঝামেলার মূল বিষয় ঠিকাদারি লাইসেন্স, সেটা বাতিল করা হয়েছিল। তবে এরপরের ঘটনা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর।
আসিফ মাহমুদের বাবার নানান কুকীর্তি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বাংলা ভিশন, যেখানে দেখানো হয় কুমিল্লায় আওয়ামী আমলের এক চেয়ারম্যান নাম বিল্লাল হোসেন, তিনি এখনো বহাল তবিয়তে প্রভাব নিয়ে টিকে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ছত্রছায়ায় এবং নানান রকম অপকর্ম করে বেড়াচ্ছেন। সেই সাথে প্রতিবেদনে আসিফ মাহমুদের বাবার জড়িত থেকে করা আরো কয়েকটি অভিযোগ তুলে ধরা হয়। সেই অনুসন্ধানে কয়েক বছর আগের কিছু ভিডিও ফুটেজও দেখানো হয়, যেখানে আওয়ামী নেতাদের নির্বাচনী সভায় দেখা যায় আসিফ মাহমুদের বাবাকে। যাই হোক, সেটা দেখা যাইতেই পারে, তবে মূল ঘটনা হচ্ছে মাস দুয়েক আগে কুমিল্লায় একই পরিবারের 3 জন মানুষের জীবন নাশের ঘটনা ঘটে। যতদূর জানতে পেরেছি, মূলত ওই পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিল এবং এলাকার রাজনীতিতে বেশ ভালোই প্রভাব ছিল। স্থানীয় অন্য একটি গ্রুপ ওই পরিবারের নামে মাদক কারবারের অভিযোগ এনে মব সৃষ্টি করে পিটিয়ে 3 জনকে দুনিয়াছাড়া করে। আক্রমণকারী গ্রুপের নেতৃত্বে ওই বিল্লাল চেয়ারম্যান ছিলেন বলে জানায় ভুক্তভোগীরা। আর ঘটনার প্রায় 1 মাস পর ভুক্তভোগী পরিবারের বেঁচে যাওয়া সদস্যরা সংবাদ সম্মেলন করে জানায় আক্রমণকারী গোষ্ঠী মূলত আসিফ মাহমুদের বাবার ছত্রছায়া থেকে এই কাজ করেছে এবং বিচারের জন্য মামলা করা হলেও পুলিশ মূল আসামিদের এখনো ধরছে না। আর বিভিন্ন সময় তারা উপদেষ্টা এবং উপদেষ্টার বাবার নাম মুখে আনায় নিজেরাও এখন জীবন নাশের ঝুঁকির মধ্যে পড়ে গেছেন। মানে বুঝতে পারতেছেন, খুব গুরুতর অভিযোগ। কিন্তু নানান জায়গায় শুনেছি যে বাবার প্রভাবে ছেলেরা বেপরোয়া আচরণ করে, কিন্তু এই জায়গায় শুনতেছি যে ছেলের প্রভাবে বাবার বেপরোয়া আচরণের কথা। মানে গত 2 বছর যাবত যত ঝামেলায় হচ্ছে সবখানে কিন্তু একটা জিনিস কম, সেটা হচ্ছে বাবা। তো এই ঘটনাতেও আসিফ মাহমুদ মুখ খুলেছিলেন এবং স্পষ্ট করে কিছু বিষয় তুলে ধরেছিলেন। আসিফ মাহমুদের মতে ঘটনা ঘটেছে প্রায় 1 মাস আগে, আর এতদিন পরে সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে তার বাবার কথা। আসিফ মাহমুদের মতে ওই একই ঘটনায় বিএনপির কিছু নেতার কথাও বলা হচ্ছে, কিন্তু সংবাদ সম্মেলনে সেই নেতাদের ব্যাপারে কিছু বলা হয়নি। সুতরাং এইটা পরিকল্পিতভাবে তার বাবাকে ফাঁসানোর চেষ্টা। তো ব্যাপারটা নিয়ে আমিও কিছুটা ঘাটাঘাটি করলাম এবং ঘাটাঘাটি করে দেখলাম যে ঘটনা ঘটেছে জুলাই মাসের শুরুর দিকে এবং ঘটনা ঘটার পর মামলা হয়েছে প্রায় 39 ঘন্টা পর, এবং সে সময় মামলায় আসিফ মাহমুদের বাবার ব্যাপারে কোনো কিছু দেখতে পাইনি, বরং অন্য গ্রুপের কয়েকজনের উপর দোষ চাপিয়ে মামলা করা হয়েছিল। প্রথম আলোর এই রিপোর্টটা পড়লে আপনারা তা বুঝতে পারবেন। তবে আগস্টের 4 তারিখ ঢাকায় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা একটা সংবাদ সম্মেলন করে এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে ঘটনার মদতদাতা আসিফ মাহমুদের পিতা বিল্লাল মাস্টার, তাকেও গ্রেফতার করা হোক। তো আমি এই সংক্রান্ত খবর সার্চ করে দেখতে লাগলাম, কিন্তু 4 আগস্টের আগে কোনো নিউজই পাইলাম না যেখানে কুমিল্লার মুরাদনগরের এই ঘটনায় আসিফ মাহমুদের বাবার ব্যাপারে কিছু বলা আছে। তাহলে ঘটনার 1 মাস পরে এসে আসিফের বাবার নাম জানানোটা আসলে কি বার্তা দেয়? আসিফের বাবা আসলেই অপরাধী, নাকি 1 মাস পরে গিয়ে এখান থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছে কেউ? দেখেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নাম জড়িয়ে যেভাবে শক্তিশালী সব অভিযোগ আনা হচ্ছে, সেটা আসিফ মাহমুদের ইমেজকেও কিন্তু নষ্ট করছে। বাংলা ভিশনের প্রতিবেদনের পর আমাদের মতো সাধারণ জনগণ বিশ্বাস করে নিয়েছে যে আসিফ মাহমুদের বাবা হয়তো আসলেই এমন বেপরোয়া আচরণ করছেন। আর পরিস্থিতি সামাল দিতে এই অভিযোগের বিপরীতে আসিফ মাহমুদ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, কিন্তু এত বড় অভিযোগ সামাল দিতে এই একটা ফেসবুক স্ট্যাটাসই যথেষ্ট না। যদি অভিযোগগুলো সব মিথ্যে হয় তবে পর্যাপ্ত প্রমাণ আমাদের সামনে হাজির করতে হবে, কিন্তু সেটা করা হয়নি। তাই এই জায়গায় কিছু গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। আবার সর্বশেষ ওই একই উপদেষ্টা আসিফ মাহমুদের নামে চাঁদাবাজির অভিযোগ দিয়ে ভিডিও স্টেটমেন্ট দিয়েছে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া অপু। প্রায় 30 মিনিটের বেশি লম্বা ভিডিওতে সে দাবি করেছে ছাত্র নেতাদের দ্বারা উপদেষ্টা আসিফ মাহমুদ সহ অনেক বড় বড় নাম, যেমন এনসিপির নেতারাও এরকম বড় বড় চাঁদাবাজির সাথে জড়িত। গুলশানে সাবেক আওয়ামী লীগ এমপির বাসায় চাঁদাবাজির সময়ের এক সিসিটিভি ফুটেজে জানে আলম অপুকে দেখা যায়। সেই ভিডিওর সূত্রে অপু জানায় ওই দিন অপুকে জানানো হয় নাই যে ওইখানে টাকা নেওয়ার জন্য যাওয়া হচ্ছে, বরং রিয়াদ নামের ছেলেটা এক বিশেষ অভিযানের কথা বলে অপুকে ওইখানে নিয়ে যায়। আর রিয়াদের কাছ থেকে অপু জানতে পারে মোটা অঙ্কের টাকা নেওয়ার কথা বলেছে এক বড় ভাই। সেই বড় ভাই আর কেউ না, আসিফ মাহমুদ। ইতিমধ্যে আপনারা সেই ভিডিও ক্লিপটা হয়তো দেখেও ফেলেছেন। তো এই অভিযোগের বিপরীতে 2টা উত্তর এসেছে। যেহেতু জানে আলম অপুর বক্তব্য মতে এনসিপির নাম এসেছে, তাই এনসিপি অপুর স্ত্রীকে একটা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে দেয়। অপুর স্ত্রীর বক্তব্য মতে অপুর নিখোঁজ হওয়ার পর থেকে অনেকবার অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু কারো সাড়া পায়নি। আর এখন যখন এনসিপির নাম এসেছে, তখন এনসিপির নেতারা এই সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে দিয়েছে, যেখানে তার স্ত্রী দাবি করে জানে আলম অপুকে পুলিশ দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।